এবার বোধহয় আমরা একটা চেঞ্জ পাব। তরুণদের হাতে একটা এস্টাবলিশড গভর্নমেন্টের পতন এবং তরুণদের নিয়ে আরেকটা সরকারের গঠন। কিন্তু সেখান থেকে আমরা পেলামটা কি? আমাদের যে প্রত্যাশা নিয়ে আমরা হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম তরুণদের নেতৃত্বে, সেই প্রত্যাশা কি সে তার গন্তব্যে পৌঁছতে পেরেছে? এই প্রশ্নটা কিন্তু মানুষ বারবার করেছে। ইউনূস সরকারের 18 মাস করেছে এবং পরবর্তী সময়ে নির্বাচিত সরকার যখন আমরা পেলাম তার যে 5 মাসগুলো সেখানে কিন্তু সেই একই প্রশ্ন বারবার এসেছে। তো অনেকে বলছে যে ইয়াংদের মানে এই জেনজি যাদেরকে আমরা বলি, এই তরুণরা ভাঙতে পারে কিন্তু গড়তে পারে না। তরুণরা একটু দুঃসহ অবস্থার অবসান ঘটাতে পারে কিন্তু একটা সুস্থির সময়কে, সুস্থির শাসনকে নিয়ে আসতে পারে না। এই যে একটা ধারণা মানুষের মনে, এই ধারণাটা কেন হয়েছে এবং এই ধারণাটাকে আসলে মানে স্বাভাবিক ধারণা? জেনজি নিয়ে আপনি অনেকদিন ধরে কথা বলছিলেন আমার সঙ্গে, আমরা এটা আলাপ করছিলাম জেনজি প্রকৃতিটা কি, এরা আসলে কি চায়, কেন এদেরকে জেনজি বলা হচ্ছে। আমরা এর মধ্যে অন্যান্য দেশের উদাহরণ দেখলাম। তো এই সামগ্রিকভাবে আপনি আগে আমাদের দেশের ব্যাখ্যাটা দেন অথবা আপনি যেভাবে সুবিধা মনে করেন এই জেনজির আন্দোলন এবং জেনজির কর্মকাণ্ড এবং জেনজিকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা, আপনি এগুলি কীভাবে ব্যাখ্যা করবেন? থ্যাংক ইউ। আমার মনে হয় জেনজি কি এইটা একটু বললে তাহলে জিনিসটা ক্লিয়ার হয় আর কি, তাহলে বোঝা যাবে আর কি। দেখেন, জেনজি আমরা বলতেছি যে 1997 সাল থেকে 2012 সাল পর্যন্ত যারা জন্মেছে তারা হচ্ছে জেনজি, জেনারেশন জেড। তার মানে এখন যাদের বয়স সর্বোচ্চ 29 এক্স্যাক্টলি, আর আপার লিমিট হচ্ছে 29। তো এই জেনজিদের বৈশিষ্ট্য কি? গ্লোবালি যেটা ক্যারেক্টারাইজ করা হয়েছে জেনজির বৈশিষ্ট্য, সেটা হচ্ছে দে আর হাইলি ফোকাসড। 3টা বিষয়ের একটা ফোকাসড হয় তারা। একটা হচ্ছে ডাইভার্সিটি, মানে তারা বৈচিত্র্যপিয়াসী। 2 নম্বর হচ্ছে ইকুইটি হচ্ছে ন্যায়পরায়ণতা, সাম্য। হ্যাঁ, আপনি দেখেন আমি কোনো লেখা যেন লিখছিলাম, মানুষ 30 বছর বয়স পর্যন্ত খুব অনেস্ট থাকে, এটা ইংরেজিতে বলে নাইভ, খুব সহজ সরল। 30 বছর পার হয়ে গেলে নানা সার্কামস্ট্যান্সিয়াল কারণে তারা করাপ্ট হওয়া শুরু করে, ওই বিয়ে করে, অমুক তমুক, চাহিদা বাড়ে ইত্যাদি। বিয়েটাকে করাপশনের দ্বার নাকি, দরজা নাকি? না, করাপশনের দ্বার বলবো না, মানে বিয়ে করলে তো বার্ডেন বাড়ে, রেসপন্সিবিলিটি বাড়ে, সেই অনুযায়ী হয়তো আয় হয় না বলে তাকে এরকম একটা। কিন্তু 30 বছর পর্যন্ত খুব নাইভ থাকে, খুব অনেস্ট থাকে। তো গ্লোবালিও এটা করা হয়েছে যে ইকুইটি জেনজিদের মধ্যে, এটা 29 যেহেতু আপনি বলতেছেন, আমরা বলতেছি। আর একটা হচ্ছে সোশ্যাল চেঞ্জ, তারা সামাজিক পরিবর্তন, একটা নিউ ট্রেন্ড সেট করতে চায়। এই যে নিউ ট্রেন্ড সেট করতে চায়, এটা কিন্তু আমরা অনেক আগেও ইউরোপেও দেখেছি 60s। এই যে অ্যাংরি ইয়াং ম্যান একটা আন্দোলন হয়েছিল, যুদ্ধবিরোধী পরিবেশবাদী আন্দোলন হয়েছিল। নতুন ট্রেন্ড তারা সেট করতে চায়, একটা আকাঙ্ক্ষা থাকে পরিবর্তনের। তো এইটা হচ্ছে জেনজিদের ক্যারেক্টারাইজেশনের মানে মূল জায়গাগুলো। দেখেন, আরও কিছু ব্যাপার আছে, এটা ভবিষ্যতের কথা চিন্তা করে বলতে হয়। জেনজির পরে কিন্তু আরেকটা জেনারেশন আসতেছে, সেটাকে আমরা বলতেছি জেনারেশন আলফা। জি, ঠিক আছে। জেনারেশন আলফাটা হচ্ছে 2010 থেকে 2024 মধ্যে যারা জন্মেছে, অর্থাৎ এটা আপার লিমিট হচ্ছে 16 বছর। ঠিক আছে। এই জেনারেশন আলফা, তাদের ক্যারেক্টারিস্টিক্সগুলো হবে, এখন তো 16 বছর মাত্র, হবে গ্লোবাল স্মার্টনেস, স্মার্ট টেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এগুলোর মধ্যেই তারা আপনার সীমাবদ্ধ হয়ে পড়বে। এরপর আরেকটা যে জেনারেশন আসবে, সেটাও এখন থেকে ফোর্সি করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে জেনারেশন বিটা। আলফা, এটা তো গ্রিক ল্যাটিন অ্যালফাবেট থেকে আসছে, বিটা আলফা। এরা জন্মাবে 25 সাল থেকে 2039 সাল পর্যন্ত। আচ্ছা। এবং এইটা সবচেয়ে বেশি আপনার টেকনোলজিক্যালি খুব
একটা ভয়াবহ রকম একটা জেনারেশন হবে তারা, এবং এই জেনারেশনে আপনার তারা শিফট হবে একেবারে ডিপলি টেকনোলজিক্যাল শিফট হবে, একটা শিফটিং হবে সেখানে। এবং এটা এক্সপেক্ট করা হচ্ছে যে তারা গ্রো করবে, গ্রো আপ হবে এআই এবং অটোমেশন দ্বারা, এবং এআই এবং অটোমেশন ফুললি ইন্টিগ্রেটেড হয়ে যাবে তাদের ডেইলি লাইফ এবং এডুকেশনও। ডেইলি লাইফ এবং তাদের এডুকেশনটা ফুললি অটোমেশন এবং এআই দ্বারা নিয়ন্ত্রিত হবে। তখন কিন্তু আর এসব কী বলে যে এগুলো পরে আসতেছি। তো এই যে আমরা একটা 3টা জেনারেশন আমরা ভাগ করলাম, জেনজি, জেনারেশন আলফা, জেনারেশন, কারণ আমাদের তো ভবিষ্যতে চিন্তা করতে হবে, তাই না? এই মুহূর্তে যদিও আমরা এই মুহূর্তে বসে আছি। এখন আপনি যে প্রশ্নটা করলেন, এই যে কেন মানে এই যে মানুষের মধ্যে যে ধারণাটা আছে, দেখেন এই যে আপনার শেখ হাসিনা রেজিমের পতন হলো না জেনজিদের নেতৃত্বে, এটা একটা প্রাথমিক বিজয়, ঠিক আছে? এই বিজয়টা যে তারা ক্যারি ফরওয়ার্ড করতে পারলো না, সেগুলোর কতগুলি সাবজেক্টিভ কারণ আছে, কতগুলি অবজেক্টিভ কারণ আছে। জি, একটা কারণ হচ্ছে, সেটা আমি এর আগেও বহুবার বলছি, সেটা হচ্ছে সে সাইমন বলিভারের সেই উক্তিটি, বিখ্যাত উক্তিটি, যে রেভলিউশন ডিভাউটস ইজ ওন চিলড্রেন, বিপ্লব তার নিজের সন্তানদের খেয়ে ফেলে। এবং এটা অনেক জায়গাতে দেখা গেছে পৃথিবী। বিপ্লব করার সময় যে ডেডিকেশন থাকে, বিপ্লব করার সময় যে মোটিভেশন থাকে, যে ইডিওলজিক্যাল একটা ব্যাপার থাকে, সেইটা বিপ্লব শেষ হয়ে গেলে সেইটা থাকে না, তখন ওই বিপ্লব নিজেই এই বিপ্লবীদেরকে খেয়ে ফেলে, ঠিক আছে? এইটা আমরা 71-এও দেখছি। আপনি যদি স্বাধীনতা সংগ্রামকে একটা বিপ্লব ধরেন, তাইলে এই বিপ্লবের পরে যখন বঙ্গবন্ধু আর্মস জমা দিতে বললেন, তখন কিন্তু অধিকাংশ আর্মস জমা দেওয়া হয় নাই, এবং এই আর্মসগুলো দিয়ে নানা রকম অপকর্ম করা হয়েছে, এই ছিনতাই থেকে শুরু করে নানা রকম অপকর্ম হয়েছে। তাইলে দেখা যাচ্ছে যে স্বাধীনতা অর্জনের পরে যারা অংশ নিয়েছিল তাদের একটা অংশ, সব না, একটা অংশ তারা ডিরেল হয়ে গেল, তারা নানা রকম অপকর্ম। সো এইটা আমাদের মানতে হবে যে রেভলিউশন ডিভাউটস ইজ ওন চিলড্রেন। 2 নম্বর কারণটা হচ্ছে, দেখেন, টেকনোলজি উইদাউট লিবারেল আর্টস ক্যান বি ডিস্ট্রাকটিভ। আপনি যদি শুধু টেকনোলজি নির্ভর, জেনজিরা তো টেকনোলজি নির্ভর একটা মানে জেনারেশন, টেকনোলজির সাথে যদি আপনি লিবারেল আর্টস যুক্ত করতে না পারেন, এই লিবারেল আর্টসের মধ্যে আছে ধরেন ইতিহাস, আপনার এই শিল্প, কলা, ফিলসফি, হ্যাঁ, এই জিনিসগুলো যদি টেকনোলজির সাথে যুক্ত না হয়, তাইলে এইটা ডিস্ট্রাকটিভ হতে পারে। আচ্ছা, এই জন্যই বোধ করি আইনস্টাইনের মতো বড় টেকনোলজিস্ট তো আর পৃথিবীতে জন্মায় নাই, উনি কিন্তু হাতে একটা বেহালা রাখতেন। এটা সিম্বলিক, যে দেখো শুধুমাত্র টেকনোলজি নির্ভর হলে হবে না, এই বেহালাটারও দরকার আছে। মানে উনি কি বেহালা বাজাতে পারতেন না? বাজাতে হয়তো অ্যামেচারিস্ট ছিলেন, কিন্তু উনি সাথে রাখতেন এটা বেহালাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ফলে আমাদের যে আমি দেখেছি যে যারা 5ই আগস্টের আন্দোলনের সাথে যারা জড়িত ছিলেন, তাদের অনেকের মধ্যে ইতিহাস চেতনার ঘাটতি আছে, তাদের অনেকের মধ্যে সুকুমার বৃত্তির ঘাটতি আছে, হ্যাঁ, ইত্যাদি। ফলে শুধু টেকনোলজিটাই আপনাকে একটা নতুন সমাজের ভিত্তিপ্রস্তর নির্মাণ করতে ব্যর্থ হয়েছে, শুধু টেকনোলজিটা। আরেকটা আছে, ধরেন যে অপোজিশনে থাকলে রাজনীতিটা করা খুব সহজ হয়, কারণ আপনি সহজেই মানুষকে এজিটেট করতে পারবেন, সহজেই মানুষকে উত্তেজিত করতে পারবেন। ঠিক, উত্তেজিত করাটা কিন্তু খুব কঠিন কাজ না, কিন্তু আপনার উত্তেজনা প্রশমন করাটা কঠিন কাজ, ঠিক আছে? যেমন ধরেন বঙ্গবন্ধু অ্যাজ এ লিডার অফ দ্য অপোজিশন চরম সাকসেসফুল, একটা দেশ দিয়ে গেলেন উনি। কিন্তু যখন তিনি বিনির্মাণের প্রশ্ন আসলো, যখন উত্তেজনা প্রশমনের প্রশ্ন আসলো, তখন কিন্তু উনি আর সেভাবে সফল হতে পারলেন না, প্রশাসক হিসাবে বা শাসক হিসাবে উনি কিন্তু পারলেন না। ফলে এই যে কী বলে যে পজিশনে যাওয়ার যে ডিসঅ্যাডভান্টেজ এবং অপোজিশনে থাকার যে অ্যাডভান্টেজ, সেটাও কিন্তু এখানে একটা কাজ করছে। আর একটা আমাদের দেশের পার্সপেক্টিভে যেটা হয়েছে, এটা ফেল করার কারণে দেখেন, শুধু জেনজি কিন্তু আপনার অগাস্ট অভ্যুত্থানের একমাত্র স্টেক হোল্ডার ছিল না,
তারা ফ্রন্ট লাইনে ছিল। দেয়ার ওয়ার মেনি স্টেক হোল্ডার্স ইনক্লুডিং বিএনপি। বিএনপি তো বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টি। হ্যাঁ, তো বিএনপি যেহেতু 17 বছর যাবৎ এই শেখ হাসিনা রেজিমের বিরুদ্ধে আন্দোলন করছে, তাদেরও একটা বড় স্টেক আছে এখানে। এবং আলটিমেটলি কিন্তু দেখা গেল যে হোল জিনিসটা ওই 5ই আগস্টের আগে, মানে জুলাইয়ের 15 তারিখ থেকে 5ই আগস্ট পর্যন্ত এই যে ছাত্ররা সামনে ছিল, 5ই আগস্টের পরে ধীরে ধীরে আপনার স্টিয়ারিংটা কিন্তু বিএনপির হাতে চলে গেল। এবং বিশেষ করে যখন তারেক রহমান ফিরে আসলেন, তখন কিন্তু যে জেনারেশন জেড তারা কিন্তু একটু হয়ে গেলেন, ব্যাকফুটে চলে গেলেন। তো ওই আপার হ্যান্ডটা বিএনপি নিয়ে নিল। তখন আর তরুণদের জিনিসটা থাকলো না। যদিও তারা একটা পার্টি করছে, এনসিপি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, কিন্তু ওই যে বিএনপির যে 40 বছরের যে রাজনৈতিক কর্মকাণ্ড, 40 বছরের মানুষের সাথে 40 বছরের যে মিথস্ক্রিয়া, সেইটার রেজাল্ট তো তারা নিবেই, তাই না? এবং সে কারণে তারা আপার হ্যান্ডে চলে গেল এবং ওরা পিছু পড়ে গেল আর কি। তো সবটা মিলে, আর সবচেয়ে বড় আমাদের দেশে, পার্টিকুলারলি আমাদের দেশে, মানে অগাস্ট অভ্যুত্থানের পরে যখন ডক্টর ইউনূস ক্ষমতা নিলেন, এই ভদ্রলোক আসলে পুরো জিনিসটাকে পেঁচায় ফেলছেন উনি। হ্যাঁ, ওনার যদি দূরদর্শিতা থাকতো, ওনার যদি আন্তরিকতা থাকতো, দেশপ্রেম থাকতো, তাইলে কিন্তু হয়তো জেনজিরাই আপার হ্যান্ডে থাকতে পারতো, উইথ ডিগনিটি, উইথ আপনার কি বলে যে না, আপনি যে কথাটা বলছেন যে আপনি জেনজিরা আপার হ্যান্ডে থাকতে পারতো, তার মানে পারাটা কি সহজ? এখানে আমি একটা কথা বলি, যেমন অনেকে এই উদাহরণটা দিয়ে থাকেন যে একটা ভবন যদি আপনার ভাঙতে হয়, ভবন যারা ভাঙে তারা কিন্তু ভবন গড়ার জন্য উপযুক্ত ব্যক্তি নয়। এখন ওনারা ভাঙতে পেরেছেন, গড়ার জন্য ওনারা যে উপযুক্ত নয়, এটা তো নির্বাচনে আমরা টের পেলাম। জনগণ কিন্তু গড়ার জন্য বিএনপিকে বেছে নিল, তাদের কিন্তু বেছে নেয় নাই। আবার আমি আরেকটা উদাহরণ দিয়ে বলি আপনাকে, সেটা হলো এটা কি কেবল আমাদের দেশের জন্য প্রযোজ্য? আমরা নেপালে কি দেখলাম, সেখানে তো আমরা একই জিনিস দেখলাম। আমাদের এখানে মনে করেন নির্বাচনে জনগণ জেনজিকে বেছে নেয় নাই, বিএনপিকে বেছে নিয়েছে দেশ গড়ার জন্য। নেপালে কিন্তু ওদের যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে দেশ গড়ার জন্য তারা কিন্তু জেনজিকেই বেছে নিয়েছে। কিন্তু জেনজিকে বেছে নেওয়ার পর এখন তারা সফল হচ্ছে না, অথবা আবার অন্য জেনজিদের কাছে সমালোচনার মুখে পড়ছে। এটা কেন হচ্ছে? আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে। এই যে আপনি বললেন যে ভাঙার জন্য একটা স্ট্রাইকিং ফোর্স লাগে, আর কিছু লাগে না, ঠিক আছে? আপনি যখন সোসাইটিতে এই পুরনো সমাজ ব্যবস্থা ভাঙতে চান, সেই ভাঙার জন্য কিন্তু কোনো কষ্ট করতে হয় না। কষ্ট করতে শুধু এই রেজিমটাকে ফেলে দিলেই হইল, এটা স্ট্রাইক করে। কিন্তু এই যে আপনি পুরনো ছবিটা মুছে ফেলতেছেন, আপনি পরবর্তী ছবিটা কি আঁকবেন সেইটা তো আপনার মাথায় নাই। আপনার মাথায় আছে ছবিটা মুছে ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা, আপনি যে বললেন এই যে জেনজির কথা বললেন, দেখেন আসামের চিত্রটা দেখেন আপনি। কেন এই আপনার বিএনপি কেন আপার হ্যান্ড পেয়ে গেল, কেন জেনজিরা পেল না? সেটা হচ্ছে যে এই কি বলে, আমাদের দেশের মানুষ, হ্যাঁ, তারা মনে করছে যে বিএনপি হচ্ছে আপনার আর্টিকুলেট মিডল ক্লাসের দল, এবং তারাই আমাদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়িত করতে পারবে। আসামে কী হয়েছে? আসামে কেন অল আসাম স্টুডেন্ট ফেডারেশনের মুভমেন্ট সাকসেসফুল হলো এবং প্রফুল্ল মাহান্ত, এটা অনেক আগের ঘটনা, চিফ মিনিস্টার পর্যন্ত হয়েছিলেন, মুখ্যমন্ত্রী পর্যন্ত হয়েছিলেন। কারণটা হচ্ছে আসামে আপনার আর্টিকুলেট মিডল ক্লাস, পলিটিক্যাল, সেই ধরনের ডিপেন্ডেবল পলিটিক্যাল পার্টি, সিভিল সোসাইটি, এগুলির ভ্যাকুয়াম ছিল, এগুলি ছিল না। এই ভ্যাকুয়ামটা পূরণ করছে তরুণ সমাজ। আচ্ছা, এই ভ্যাকুয়ামটা তরুণ সমাজ পূরণ করছে, করে তারা সফল হয়ে এবং প্রফুল্ল মাহান্ত চিফ মিনিস্টার হয়েছে। কিন্তু আমাদের দেশের তো মানুষ ওই ভ্যাকুয়ামটা দেখে নেয়, ওরা দেখছে যে বিএনপি এখানে আছে। আমি বুঝতে পারতেছি, এখানে বিএনপি আছে, তাই না? এখানে কোনো ভ্যাকুয়াম নাই। যদি ভ্যাকুয়াম থাকতো তাইলে কিন্তু তারা সফল হোক বা ব্যর্থ হোক, তাই স্টিয়ারিংটা তাদের হাতে থাকতো। কিন্তু তারা কি সে স্টিয়ারিং কার হাতে থাকলো এটা যেমন ইম্পর্টেন্ট,
সেটা তো এটাও তো জরুরি যে তারা সেই স্টিয়ারিংটা ঠিক মতো ব্যবহার করতে পারতো কি না। আমি একটা স্টিয়ারিং ধরিয়ে দিলাম, সে গাড়ি নিয়ে গাড্ডায় পড়ে গেল, তাহলে তো আরও ভয়ঙ্কর। যেটা নাকি নেপালে আমরা দেখতে পাচ্ছি। নেপালে কিন্তু খুব সুখকর অনুভূতি কিন্তু নেই এখনো। না না, তো ওটা মানে তাহলে এটা কি আপনি আপনি জেনজি যেটা বলছেন, আপনি জেনজির যে বয়স সীমাটা ধরছেন যে 97 থেকে 2010 পর্যন্ত যাদের জন্ম, মানে যাদের সর্বোচ্চ বয়স 29 এবং সর্বনিম্ন বয়স 16, মানে 16 থেকে 29 বয়সের যে জনগোষ্ঠীটা, আপনি এদেরকে জেনজি বলছেন। তো এদের মধ্যে কি দেশ পরিচালনা করার মতো অভিজ্ঞতা অথবা ধীর স্থির মনোভাব এটা কি থাকাটা স্বাভাবিক? দেখেন, আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি, একটা প্রশ্নই করি। এই আমাদের যে ডক্টর ইউনূসের যে সরকারটা ছিল, এই সরকারে কিন্তু বৃদ্ধদের সমাহার ছিল বেশি, কিন্তু এখানে জেনজিদের প্রতিনিধিও কয়েকজন ছিল। যারা ছিল তারা কি তুলনামূলকভাবে বৃদ্ধদের তুলনায় ভালো করেছে? তাদের তো বদনাম আরও বেশি হয়েছে। এটাকে আপনি কি বলবেন? এইখানে বলি আমি, তরুণ সমাজে জেনজিদের উচিত ছিল, দেখেন বাংলাদেশে গ্লোবালি ধরেন যে 33 নিচে কিন্তু কোনো হেড অফ দি গভর্নমেন্ট পর্যন্ত হয় নাই, ঠিক আছে। এবং আমাদের যদি জিয়া রহমান ধরেন, উনি প্রেসিডেন্ট হয়েছেন সম্ভবত 38-এ বোধ হয়। হ্যাঁ, আচ্ছা, তো এখন 29 যদি আমি আপার লেভেল ধরি, তাইলে কিন্তু ওই ম্যাচুরিটিটার অনেক ঘাটতি থেকে যাচ্ছে, এক্সপিরিয়েন্স এবং স্কিলের। তরুণ সমাজের উচিত ছিল যে তাদের নেতৃত্ব হিসাবে কিছু মধ্যবয়সী লোককে যুক্ত করা, ঠিক আছে, কিছু মিডল এজেড লোককে যুক্ত করা। এবং যেমন আমরা কি করছিলাম, আমরা জাসদ কি করছিলাম, আমরা কেন ফেল করছি? আমরা ফেল করছি যে আমাদের এজ গ্রুপটা ছিল ওই 16 থেকে 28, আসমরবের বয়স তখন 28, ঠিক আছে। তো ফলে আমরা তো এই কারণে মিডল ক্লাস রেসপেক্টেবিলিটি যেটা বোঝায়, অর্থাৎ মধ্যবিত্তের সম্মান আদায় করা, মধ্যবিত্তের ভালোবাসা আদায় করা, সেটা আমরা আদায় করতে পারিনি। সবাই মনে করছে আরে এরা তো মানে দুধের বাচ্চা, এরকমও বলছে আর কি, তাই না? তো ফলে আপনি মিডল ক্লাস রেসপেক্টেবিলিটি অর্জন করতে গেলে আপনাকে তো নেতৃত্বে এমন কাউকে থাকতে হবে যে সবাই ভাববে যে এই লোকটার কিছু ম্যাচুরিটি আছে, এই লোকটার কিছু দক্ষতা আছে, অভিজ্ঞতা আছে ইত্যাদি, তাই না? তা তো আমাদের যে জেনজিরা তারা কিন্তু ওইটা করে নাই। পরে অবশ্যই এনসিপি করার পরে বিভিন্ন জায়গায় কিছু না, এখনও তো এনসিপি যদি আপনি দেখেন, এনসিপির আপনার মানে যে সর্বোচ্চ যে নেতা, তার বয়সটা এখনো 40 হয়নি, তাই না? যে ওখানে 40-এর বয়সী 40 তার চেয়ে বেশি 40 হয়েছে পাওয়া যাবে বলে আমার কাছে মনে হচ্ছে না। 40 হয়েছে তার? না, হয়নি তো। না 40 হয় নাই, হয় না। আমি সেটাই বলছি যে তাহলে তাদের উপর মানুষ ভরসা রাখবে। সেটাই তো বলতেছি যে আপনার এইটা তো মানে 5ই আগস্টের পরে তো আর বিপ্লব থাকলো না, তাই না? বিপ্লবের সময় যেমন মুক্তিযুদ্ধে তো আপনার এজ লিমিট কী ছিল? ম্যাক্সিমাম ছিল আপনার 16 থেকে 25 বা 16 থেকে 25, তাই না? কারণ ওটা একটা যুদ্ধ। হ্যাঁ, যুদ্ধতে আপনার লাগে, শারীরিক শক্তি লাগে, সব কিছু, মানে একটা কি বলে যে স্ট্রাইকিং ফোর্সের যে যতটুকু দরকার সেগুলো থাকে। কিন্তু যখন যুদ্ধটা শেষ হয়ে যায় তখন তো ওই 25 বছরের যারা যোদ্ধা, গেরিলা যোদ্ধা তারা তো আর ওই দেশটাকে পুনর্গঠন করার মতো যোগ্যতা তাদের নেই। তখন এসে ওই যে আওয়ামী লীগের পুরনো মানে বয়স্ক নেতৃত্বকে টেক ওভার করতে হয়েছে দেশ চালানোর জন্য, তাই না? মুক্তিযোদ্ধারা তো আর দেশ চালাতে পারে নাই, বা তাদের পক্ষে সম্ভবও ছিল না এটা, তাই না? তো ফলে আপনাকে একটা এজ লিমিট তো থাকতে হবে দেশ পরিচালনার জন্য। যুদ্ধের জন্য এজ লিমিট ঠিক আছে, 18 ইজ দি বেস্ট, ঠিক আছে, যুদ্ধের জন্য। কিন্তু যখন আপনি দেশ চালাবেন তখন আপনাকে সার্টেন অ্যামাউন্ট অফ ম্যাচুরিটি, স্যাগাসিটি, দূরদর্শিতা এসব থাকতে হবে, তাই না? তো ফলে সেইটা তো ছিল না। আচ্ছা, বুঝলাম, ওটা ছিল না, কিন্তু এখন তো আছে। তো এখন আপনি কি দেখছেন? আমরা একটা বিশাল আন্দোলনের মাধ্যমে একটা মানে স্বৈরাচারী সরকার বলি, যাই বলি, আমাদের উপর চেপেছিল, তাদেরকে আমরা সরাতে সক্ষম হয়েছি। তারপরে 18 মাস আমাদের ভাবলাম একটা দুঃস্বপ্নের মধ্যে দিয়ে গেল। কিন্তু এখন তো একটা গণতান্ত্রিক সরকার এসেছে, ম্যাচিউরড গভর্নমেন্ট, এর আগে একাধিকবার ক্ষমতায় থাকার অভিজ্ঞতা আছে, সরকার পরিচালনার অভিজ্ঞতা আছে। তো এরা যখন ক্ষমতায় এলো,
এখন এদের কাছ থেকে আপনি কি পাচ্ছেন, কি দেখছেন? এটা কি অন্তর্বর্তীকালীন সরকারের যে এলোমেলো সরকার তার চেয়ে অনেক ভালো কিছু হচ্ছে, না কি হচ্ছে? আপনার মূল্যায়নটা কি গত 6 মাসের অথবা 5.5 মাসের? না, আপনার কিছু কিছু বিষয় তো ইন্টারিম গভর্নমেন্টের কন্টিনিউশন চলতেছে কিছু কিছু বিষয়ে, আবার কিছু কিছু পজিটিভ দিকও আছে। যেমন পজিটিভ দিক বলতে আমি বলবো যে প্রাইম মিনিস্টারের একটা গুডউইল আছে, আমি দেখতেছি উনি কিছু করতে চাচ্ছেন। কিন্তু দেখেন, একটা প্রাচীন বটগাছ আপনি সহজেই উপড়ায় ফেলতে পারবেন না, ঠিক আছে? এই সোসাইটিটা কি আমাদের একটু বুঝতে হবে, হ্যাঁ, যে এখানে ভালো কিছু করা। আমি দেখেন, এটা 10-15 বছর যাবতই বলতেছি যে আমাদের ভালো কিছু হওয়ার নাই, হ্যাঁ, ভালো কিছু হওয়ার নাই। এটা এমন একটা সমাজ, হ্যাঁ, যেমন ধরেন আমরা কি আসলে সিভিলাইজড? প্রশ্ন হচ্ছে এটা আমরা কি আসলে সিভিলাইজড কিনা? দেখেন, যে সিস্টেম দ্যাট কম্পেলস ইটস জেনারেল পিপুল টু পে টু এক্সিস্ট, অর্থাৎ টিকে থাকার জন্য পে করতে হয় ইন কাইন্ড অর ক্যাশ। যে সিস্টেম বেঁচে থাকার জন্য আপনাকে করতে হয়, কি বলে যে ওবে করতে হয়, মান্য করতে হয়, ঊর্ধ্বতনদের মান্য করতে হয়। যে সমাজে আপনার খাবার পাওয়ার জন্য প্রতিযোগিতা করতে হয়, এই যে টিসিবির লাইন দেখেন, রাইট, তাহলে দিস ইজ এ সিস্টেম যেটা আপনাকে বাধ্য করছে টিকে থাকার জন্য পে করতে, বেঁচে থাকার জন্য মান্য করতে এবং খাবার খাওয়ার জন্য প্রতিযোগিতা করতে। দিস ইজ নট এ সিভিলাইজেশন, দিস ইজ এ প্রিজন উইথ শপিং প্রিভিলেজ। এটা একটা কারাগার, এখানে কেনাকাটার একটা সুযোগ আছে, ঠিক আছে? ইটস নট এ সিভিলাইজেশন, ঠিক আছে? দিস ইজ এ প্রিজন। আপনার সুবিধাটা কি? আপনাকে একটা শপিং প্রিভিলেজ দিছে যে আপনার টাকা থাকলে আপনি কিনতে পারবেন, ঠিক আছে? সো এই আনসিভিলাইজড একটা সোসাইটি যদি আপনি পুনর্গঠন করতে চান, এটা জায়গান্তিক টাস্ক। এটা মুখে বললে হবে না যে আমরা কথা বলি না, অ্যাজ ইফ যে আমরা কথা বললেই বোঝে সময়টা মানে সোসাইটিটা ভালো হয়ে যাবে। দিস ইজ নট সো ইজি, হ্যাঁ। তো ফলে এইটা আমাকে যখন কেউ বলে, দেখেন, অনেকে বলে কি এভরি ক্লাউড হ্যাজ এ কি সিলভার লাইন, প্রত্যেকটা মেঘেরই নাকি একটা রূপালী রেখা আছে। আই ডোন্ট থিঙ্ক প্রত্যেকটা মেঘের সিলভার লাইন নাই, অন্তত আমাদের মেঘের কোনো সিলভার লাইন নাই, ঠিক আছে? তা আমাকে যখন বলে যে আপনি কি আশাবাদী, আমি বললাম হ্যাঁ আমি আশাবাদী। তার আগে একটা শব্দ লাগাইতে চাই, সেটা হচ্ছে আই এম শেমলেসলি অপটিমিস্টিক। আমি নির্লজ্জভাবে আশাবাদী, হ্যাঁ। মানে আশাবাদী হওয়ার কোনো লজিক নেই, কোনো লজিক নাই, তারপর আশাবাদী, হ্যাঁ, তারপরে আমি আশাবাদী। এই সবাই বলতেছে যখন, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো এইটা কোনো, দেখেন, কেন আশা করে না আমরা, কেন আশা করতেছি? আপনি যদি 250-300 বছরের ইতিহাস দেখেন, তাইলে দেখবেন যে 250-300 বছর আগে বাঙালি যা ছিল ঠিক একই রকম আছে। জন শোর যে প্রতিবেদন পাঠিয়েছিল ব্রিটিশ পার্লামেন্টে, একই ক্যাটে, এই যে মানুষকে ঠকানোকে গুণ মনে করে, অধস্তনদের চোটপাট করে, ঊর্ধ্বতনদের তেলবাজি করে, পরশ্রী কাতর, এই সেই, একেবারে হুবহু আছে। জন শোরের আপনি ওই প্রতিবেদনটা বের করেন, ব্রিটিশ পার্লামেন্টে পাঠিয়েছিল, দেখবেন যে যা যা আছে সব আছে। তাইলে আমরা হয় কি, ওই যে স্ফুলিঙ্গ তার পাখায় পেল ক্ষণকালের ছন্দ, উড়ে গিয়ে নিভে গেল এই তার আনন্দ। আমরা মুহূর্তের কতগুলি মুহূর্ত আসে যখন আমরা আনন্দিত হই, যখন আমরা ভালো থাকি, ঠিক আছে? যেমন ধরেন 71-এর 16 ডিসেম্বর, কি মানে জলি মুড, আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে। তারপরে তখন এরশাদ পতনের পরে কি জলি মুড, তারপরে ধরেন যে 5ই আগস্টে কি জলি মুড, হ্যাঁ। এটা হচ্ছে রবীন্দ্রনাথ। জলি মুডের পাশাপাশি আমি আরেকটা কথা বলি, হ্যাঁ আপনি ঠিক বলেছেন যে প্রতিটা আন্দোলন সফল হওয়ার পর আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি, সবাইকে জড়িয়ে ধরেছি, একটা উল্লাস, একটা মানে আপনার সীমাহীন একটা আনন্দ। কিন্তু সেই আনন্দের মূলে কিন্তু ছিল যতটা না যাদের বিরুদ্ধে আন্দোলন করেছি তাদের পদানত করা, তার চেয়ে বেশি সম্ভবত ছিল যে আমরা এর বিপরীতে হয়তো ভালো কিছু পেতে যাচ্ছি, এই প্রত্যাশা। কিন্তু আমরা কিছুদিন পরেই দেখলাম সেই প্রত্যাশাগুলো আলটিমেটলি ফিকে হতে হতে একবারে নিঃশেষ হয়ে গেল। তখন আবার আরও একটা আন্দোলনের প্রস্তুতি,
এবং জেনজি যেহেতু প্রযুক্তি নির্ভর একটা প্রজন্ম, এদের প্রস্তুতিটা হচ্ছে খুব দ্রুত বেগে এবং খুব ভয়ঙ্কর রূপে, খুব দ্রুত তারা তাদের বার্তাগুলি ছড়িয়ে দিচ্ছে। এই যদি হয় বাস্তবতা, আপনার কাছে আমার শেষ প্রশ্ন থাকবে যে বর্তমান সরকার যদি সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, তাহলে কি আপনি ধারণা করেন যে আরেকটা জেনজিদের আন্দোলন সামনে আমাদের দেখতে হতে পারে, অথবা জেনজির পরবর্তী যে প্রজন্ম তারাও আবার নতুন একটা প্রক্রিয়া আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে পারে? আচ্ছা, এটা টু দি পয়েন্ট উত্তর দেওয়ার আগে আমি একটু বলি। সেটা হচ্ছে যে আমাদের যে টিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি পাল, তিনি একটা গানের সঙ্গে ব্যাকগ্রাউন্ডে একটা গান বেজেছে, উনি ওনার স্কুল প্রাঙ্গণে হেঁটেছেন। এই হাঁটাকে কেন্দ্র করে মানুষ তারা ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় খুবই সরব এবং সক্রিয়, তারা এটা নিয়ে নানা ধরনের মন্তব্য করেছে, নানা ধরনের মন্তব্য, এবং মানে এই মন্তব্যগুলো আসলে পাঠযোগ্য নয়। আমি কয়েকটা দেখেছি, এবং এই মন্তব্যের পরে আমরা এই প্রথমবার অনেকদিন পরে একটা জিনিস দেখলাম যে এই ধরনের অশ্লীল কুৎসিত মন্তব্যের প্রতিবাদ সবাই যে সরব হয়ে উঠতে পারে, তার একটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা সরব হয়ে উঠতে দেখলাম। এবং ইন্টারেস্টিংলি, যেটা নাকি খুবই আমার জন্য আশাব্যঞ্জক, সেটা হলো আমি দেখলাম বিউটি পার্লারের পক্ষে যারা কথা বলছেন এবং ওই গানটায় প্রতীকী অর্থে সবাই বাজাচ্ছেন, তাদের সংখ্যাটা যেন বেশি, এবং তারা যখন সবাই সরব হয়ে উঠছেন, ওই প্রতিক্রিয়াশীল অথবা ওই যে যারা নাকি তাকে নানাভাবে আক্রমণ করেছিল, তারা যেন হঠাৎ করে পিছু উঠেছে। তো আমার যে বক্তব্যটা, আমরা গত বেশ কিছুদিন ধরে সারা দেশে এক ধরনের মব লক্ষ্য করেছি। সেই মবটা কখনো শারীরিক মব, কখনো কালচারাল মব, কখনো মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য মব, নানা রকম আমরা কিন্তু প্রচেষ্টা দেখেছি, যেগুলো দেখে দেখে আমরা এক ধরনের আতঙ্ক অনুভব করি। আমার কাছে কেন যেন মনে হলো এই প্রথম একটা প্রতিবাদ এবং সরব প্রতিবাদ, এবং একই সঙ্গে আরো কিছু ঘটনা ঘটেছে, সেগুলো নিয়ে হয়তো আমরা আলোচনা করব। তো এই যে বিষয়টা, এই যে পরিবর্তনের একটু যেন আমি দেখতে পাচ্ছি, আপনি এই জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন। আপনার এই ব্যাপারে এগুলি দেখে শুনে বুঝে আপনার মধ্যে কি প্রতিক্রিয়া তৈরি হয়েছে? আমি সরি, আমি দুঃখিত, একটু লম্বা ভূমিকা দিয়ে দিলাম, তো আপনি বলুন। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই সমসাময়িক বিষয়ে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন বলে। আমি প্রথমে যেটি বলবো, ফেঞ্চুগঞ্জ প্রতিদিন নামে যে একটি অনলাইন একটি পোর্টাল, সেখানে আসিফ আকবর ইরন নামের একজন এই বিউটি রানী পালের যে পোস্টটি, সেটিকে বিভ্রান্তিমূলক পোস্ট বলে তিনি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। সেটি যতটুকু শুনেছি যে উনি দেশের বাইরে থেকে কাজটি করেছেন এটি, এবং সেটি বলেছেন এটি নাকি অস্থির অঙ্গভঙ্গির নাচ। তো আমরা যদি ধরেন যে সরকারি প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা 2019, এটা যদি আমরা একটু দেখি, ওটা নিয়ে যদি কথাটা শুরু করি তাহলে ভালো হয়। যে ওটা পরিমার্জিত সংস্করণ অনুযায়ী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা আইন শৃঙ্খলার অবনতি করতে পারে এরূপ কোনো পোস্ট, ছবি, অডিও, ভিডিও আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। লিঙ্গ বৈষম্য বা এই সংক্রান্ত বিতর্কমূলক কোনো তথ্য উপাত্ত প্রকাশ করা যাবে না। তা আমার প্রসঙ্গ হচ্ছে যে আহ উনি স্কুল মাঠের মধ্যে যে কাজটা করেছেন, ছোট্ট একটা গানের ভিডিও দিয়েছেন, এখানে আর আমাদের যে আইনটি আছে এটার সাথে কোনো ধরনের সাংঘর্ষিক কোনো কিছু নেই। এটা হচ্ছে প্রথম ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে যে আপনি বলেছেন যে এতদিন নানা রকমের মব হয়েছে, কিন্তু এটা এমন একটা সাড়া ফেলেছে চতুর্দিকে যেটা খুব চোখে পড়ার মতো। আসলে সমাজের মানুষের মধ্যে যখন ভিতরে খুব ক্ষোভ কাজ করে, তখন যখন সুযোগ পায় সাগরের ঢেউয়ের মতো সেটা উপচে পড়ে। আপনি দেখবেন 1952 সালের ভাষা আন্দোলনে, সেখানে আমার ভাই রক্তের আগুনে 21শে ফেব্রুয়ারি গানটি, আর আমার কিশোর বয়সে আমায় গেঁথে দাও না মাগো একটি পলাশ ফুলের মালা, সেই গানটি থেকে যখন আসলো, এরপর থেকে দেখবেন 61তে এসে আরেকটি গান হয়, যে আম, আম, তুমি কি দেখেছো কবু আয়ুবের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে মনেমের পুঁতিগন্ধময়, এই টাইপের একটি গান। এরপর তো আপনারা জানবেন যে ছায়ানট প্রতিষ্ঠিত হয়, কারণ রবীন্দ্র জন্ম শতবার্ষিকী উপলক্ষে
সেখান থেকে আপনার বর্ষবরণটা শুরু হয়। এরপরে ৭১-এ আমরা যখন আসি, তখন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, নোঙ্গর তুলো তুলো সময় যে হলো হলো, তারপরে এক সাগর রক্তের বিনিময়ে, এটা আবার ৭১-এর পরে, আমাদের বিজয় দিবসের পরে এই গানগুলো আসে। এরপর ৯০ দশকে যখন আমাদের গণ অভ্যুত্থান হয়, সেখানে ছিল কারা রইল হো কপাট, ভেঙে রে কর্ণেলো পাঠ। তারপরে প্রতুল মুখোপাধ্যায় ছিল আমি বাংলায় গান গাই। আপনার যদি বলেন যে এই ২৪-এ যখন মানে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল, তখনও কিন্তু নানা ধরনের গানের সাথে মানুষ কিন্তু তাল মিলিয়েছে, যে ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তারপরে আহ অনেক ধরনের গানের সাথে কিন্তু কথা বলেছে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, এই টাইপের। কিন্তু এরপরে যেটা দেখা গেল যে মাসুম রেজা অভিনীত বা মাসুম রেজা নির্দেশিত যে নাটকটি শিল্পকলা একাডেমিতে শো চলছিল, নিত্য পুরাণ একটি নাটক, সেই নাটকের মাঝখানে গিয়ে নাটকটির শো বন্ধ করতে হলো ২৪-এর পর। হ্যাঁ, তারপর দেখা গেল বাউলদের উপরে হামলা হচ্ছে, তারপর দেখা গেল যে নানান ভাবে নারীদেরকে লাঞ্ছিত করা হচ্ছে। হ্যাঁ, তারপরে বাউল শিল্পীদেরকে একসময় দেখা গেল যাদের কারাবরণ করতে হচ্ছে। এরপরে দেখা গেল যে বিভিন্ন কনসার্টে নানা ধরনের প্রবলেম তৈরি হচ্ছে। এই যে বিষয়গুলো না, আমরা হচ্ছি স্বাধীন চেতা মানুষ। হ্যাঁ, আমরা সৈয়দ শামসুল হকের যে কবিতাটি আছে আমার পরিচয়, যে এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান। তো আমরা এমন এক সন্তান, আমাদের হাজার বছর ইতিহাস আমরা ভুলতে পারি না। আর যে কারণে এই যে গানটি বিউটি পাল যে গানটি ব্যবহার করেছেন, এটা ৮৯ সনে গাজী আশরাফ বাবু লিখেছিলেন, যেটা ৯০ সালে রেকর্ডিং হয়েছে। আমার বয়স তখন ১০ বছর। আমার ছোট চাচা তখন এই গানটি টেপ রেকর্ডারে বাজাতেন, আমি শুনতাম। আমি তখন আমার কিশোর বয়স। হ্যাঁ, এই একই গানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনসার্টে আমি এবং আমার জীবন সঙ্গী একসাথে হাত হাত মিলিয়ে কনসার্টে গান গেয়েছি জোরে গলায়। এখন আমরা কোথাও কনসার্টে গেলে এই গানটি কিন্তু হেরে গলায় গাই। তো এই গানটি হচ্ছে একটা উন্মাদনা পাঠ। এই গানটি যখন মানে একটা গানের বিরুদ্ধে বা এই রিলস এর বিরুদ্ধে যখন কথা উঠলো, সারা দেশের মানুষ কেন ঝাঁপিয়ে পড়লেন? এই কারণে এই যে একটা দীর্ঘ সময়ের একটা অচলায়তন, ২৫-২৬ মাসের একটা অচলায়তন, যেখানে আমি দেখেছি যে ২০২৫-২৬ মার্চে আমি একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের প্রোগ্রামে ছিলাম, আমি প্রতিষ্ঠানটির নাম বলবো না। সেখানে ৮ জন মিলে আমরা পতাকা উত্তোলন করেছিলাম। ২০২৪-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৬ই ডিসেম্বর আমি দেখতে গিয়েছিলাম সেখানে কি অবস্থা। আমার কাছে মনে হচ্ছে একটা মরুভূমি, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবসে কনসার্ট হয়, শ্রাবণের মেঘগুলো ঝড়ো হলো আকাশে, গানগুলো হয়, যে গানে আমিও আমার শিক্ষা জীবনে গলায় মানে শিল্পীর গলায় তাল মিলিয়ে গেয়েছি, সেটা দেখেছি। এরপর ২৫ সালে মানে ২৬ সালে ২৬শে মার্চও দেখলাম যে একেবারেই খুব নীরব নিস্তব্ধতা, ঠিক একই প্রতিষ্ঠানে যখন আমি জাতীয় পতাকা উত্তোলনে গেলাম। আমি প্রতিষ্ঠানটির নাম এখানে বলতে চাই না। তো যাই হোক, এরপরে এই ২০২৫ সালের ডিসেম্বরের ২৬ তারিখে ১৬ তারিখে পদক্ষেপ বাংলাদেশের আমি একটি প্রতিষ্ঠানে আছি, ওখানে খুব সকালে বেরিয়ে গিয়েছিলাম ১৬ ডিসেম্বরের আমরা প্রভাতকে আগমন করব বলে। সেখানে মাত্র ১০-১২ জন মিলে আমরা কিন্তু আমাদের বিজয়ের গান গিয়েছি। তারপরে কুচকাওয়াজের ব্যাপারে আমরা তো সবাই জানি। এই যে আমাদের দাবি একটা কথা জানতে চাচ্ছি, এই যে আপনি দেখলেন যে ২৪শে ডিসেম্বরে অথবা ২৫শে আপনার মার্চে অথবা ডিসেম্বরে, ২৬-এর মার্চে আপনি যেগুলি দেখলেন, যেগুলো লোক সংখ্যার যে একদম মানে স্বল্পতা, আপনার কি মনে হয় যে এটা কি মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেনি, নাকি এক ধরনের ভীতি এর পিছনে কাজ করেছে? অবশ্যই এক ধরনের ভীতি কাজ করেছে। শিল্পকলা একাডেমির মঞ্চে উঠে যখন তৎকালীন মহাপরিচালক বলেন যে আমাকে এখন এটা বন্ধ করতে হচ্ছে, নইলে আমাকে মবের শিকার হতে হবে, যখন শিল্পকলা একাডেমিতে মানে জুলাইয়ের সাথে জড়িত যারা ছিলেন তারাও যখন মানে আক্রমণের শিকার হন, তখন মানুষ নিশ্চয়ই ভয় পাবেন। যখন চারুকলার মতো জায়গায় শরৎ উৎসব স্থগিত হয়, তখন আপনি কি করে বের হতে চান?
এই আমাদের এই স্বাধীন বাংলাদেশে বের হবেন মবের শিকার হওয়ার জন্য? এবছর 25শে মার্চ সন্ধ্যাবেলা শহীদ মিনারে আমি নিজে সেখানে ছিলাম। সেখানে জনতার সংগ্রাম চলবে যে কবিতাটি সেটা আমি আবৃত্তি করেছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে আমাদের আলোর মিছিল ছিল। আলোর মিছিলটা যখন শেষ হয়ে যাচ্ছে, একদল মবকারী এসে আমাদের যে ব্যানারটি সেটাকে টানাটানি করার চেষ্টা করে, বাট শ্রাবণের মেঘগুলো সেদিন অঝরে ঝরে পড়েছিল। তখন এই মবেরা বৃষ্টির কারণে তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং আমরা কিছু মানুষ, কয়েকজন শিক্ষক আমরা মিলে আমরা জগন্নাথ হলের যে বদ্ধভূমিটি সেখানে আমরা যাই, সেখানে মোমবাতি জ্বালিয়ে আসি। এই বছর মার্চের 25 তারিখে আপনি তাহলে কিভাবে আশা করছেন যে 24শে ডিসেম্বরে 25এর মার্চে আমরা খুব উৎসাহ নিয়ে আমাদের এই মানে প্রাণ খোলা যে দিবসগুলো সেটা প্রাণ ভরে আমরা মানে উপভোগ করতে পেরেছি? এই পুরো উপভোগটা হয়েছে 23 তারিখের পরে শ্রাবণের মেঘগুলো ঝড়ো হলো আকাশে গানের মাধ্যমে, যেখানে সবাই আপনি এখানে না, আমি এই জায়গায় একটা প্রশ্ন করতে চাই যে এই যে আপনি বললেন যে 23 তারিখে বিউটি পার্লার এই গানের পর আপনি দেখলেন যে একটা ইতিবাচক একটা পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতেও দেখতে পেলাম আমরা যে প্রতিবাদের দিকেই লোক বেশি এবং মানুষ মানে বিউটি পার্লারকে পক্ষ নিচ্ছে এবং বিউটি পার্লারকে যারা হেনস্থা করার চেষ্টা করেছিল তারাই বরং পালিয়ে গেছে। এই যে পরিবর্তনটা এ সময় হলো, এর পেছনে আপনি কি কারণ দেখছেন? এটা কি মানুষকে ঠেলতে ঠেলতে একদম দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে এই জন্য মানুষ মুখে দাঁড়িয়েছে, নাকি সামগ্রিকভাবে সামাজিকভাবে একটা ইতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে এই জন্য? মানুষের পিঠ থেকে গেছে। আমরা আমাদের যে সাংস্কৃতিক আবহমান সাংস্কৃতিক যে ধারা, আমাদের আমাদের 97টা মাজারকে ভাঙচুর করা হয়, আমাদের বাউল শিল্পীদের উপরে আক্রমণ করা হয়। এর আগে 2বার কথাটা বললাম, শিল্পকলা একাডেমিতে আক্রমণ হয়, আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘর তারাও মানে অনেক সময় মানে জড়সড় হয়ে থাকে যে কোনো অসুবিধা হয় কিনা। তাহলে এটা দেয়ালে পিঠ থেকে গেছে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যেখানে বিস্তৃত হয়, সেখান থেকে আমরা কি আশা করতে পারি? কতটুকু আশা করতে পারি বলেন? ফরাসি সমাজ দার্শনিক জ্যাক রেন্সির একটি বই আছে ভাইয়া, সেই বইটার নাম হচ্ছে দ্য পলিটিক্স অফ অ্যাস্থেটিক্স। সেখানটার কথা আছে, আমি বলতে চাই। সেখানে বলা হয়েছে যে কোনো সামাজিক আন্দোলন তখনই শক্তি লাভ করে যখন তা সমাজে নতুন কোনো রূপকল্প, নতুন ভাষা ও সুরের জন্ম দেয়। শ্রাবণের মেঘগুলো তেমনই একটি সুরের ভাষা, কিন্তু আমার কাছে সেটাই মনে হয়। এখন আপনার মানে মতামত আমি জানি না কোন দিকে যাবে, এবং আমার কাছে মনে হয় যে আচ্ছা, এখানে কি গানটাই প্রধান, নাকি গানটাকে গাওয়া নিয়ে একজন নারীর প্রতি যে আক্রমণ সেটাই প্রধান ছিল? আপনি কিন্তু এই কথাটা আমি এখন আসতাম। সেটা হচ্ছে যে 24-এর পরে একজন পাহাড়ের অভিযাত্রী একজন নারীকে 27 নম্বরের যে ওভারব্রিজ সেখানে চুলের মুঠি ধরে তাকে মারা হয়। অনেক জায়গায় নারীদেরকে নানান ভাবে হেনস্থা করা হয়। আজকে একটি পত্রিকায় একজন বিজ্ঞ অধ্যাপক লিখেছেন, একটা লাইন আমি বলবো, সেটা হচ্ছে যে নারীদেরকে ব্যবহার করা হয়েছে আন্দোলনে, কিন্তু সেটা রাস্তায় ক্ষমতার ভাগে না। তো বিউটি রানী পাল হয়ে গেছে, তখন অনেকের একটু অসুবিধা হয়। বিউটি রানী পাল যখন একটা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ভালো সাবজেক্টে পড়ে ফার্স্ট ক্লাস পেয়ে পিটাইটিকো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে নিজের সৃজনশীলতা দিয়ে শিক্ষার্থীদের মন জয় করেন, তখন অনেকের গাত্রদাহ হয়। বিউটি পাল যখন একটা নীল শাড়ি পরে তারপর স্কুল প্রাঙ্গণে একটা রিলস করেন, অনেকের অসুবিধাই হয়, কারণ অনেকে চেয়েছিল নারীরা কয়েক ঘন্টা বাইরে থাকবেন, বেশিরভাগ সময় বাসায় থাকবেন। যাদের এই সমস্যাটি তারাই বিউটি পালকে নিয়ে কথা বলেছে। আমার আপনার সমস্যা নেই বলে আমরা কিন্তু বিউটি পালের সাথে সংহতি প্রকাশ করেছি, কারণ একজন নারীকে হেনস্থা করা ঠিক না। এবং বিউটি রানী পাল কিন্তু আজকে দাবি করেছেন শিক্ষক সুরক্ষা আইন 2026 প্রণয়নের জন্য, যেখানে নারী শিক্ষকদেরকে কোনো ধরনের সাইবার বুলিং বা আক্রমণের শিকার যেন না হয়, ওইরকম একটি আইন প্রণয়নের কথা বলেছেন। আমি ব্যক্তিগতভাবে নিজেও কিন্তু সাইবার বুলিং এর শিকার। সো আমিও আপনার প্ল্যাটফর্ম থেকে
আমি সদস্য সরকারের কাছে বিনয়ের সাথে আবেদন করি, আপনারা প্লিজ শিক্ষক সুরক্ষা আইন 2026 প্রণয়ন করুন, যেখানে শিক্ষকদেরকে হেনস্থা করা হবে না। কারণ ৩,৫০০ শিক্ষককে মব করা হয়েছে, ৩,৫০০ শিক্ষককে অপদস্থ করা হয়েছে। যেখানে আমরা শিক্ষকদেরকে সম্মান করে বড় হয়েছি, বাবা মায়ের পরে যাকে সম্মান দিয়ে বড় হয়েছি, সেই শিক্ষকদেরকে যখন অপদস্থ করা হয় এই সমাজে, তখন কিন্তু বলতেই হবে একজন সংস্কৃতিমনা শিক্ষক দরকার। বিশ্বকবি বলেছেন, একজন সংস্কৃতিমনা শিক্ষক হলেন সেই আলোকবর্তিকা যিনি শিক্ষার সাথে সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়ে প্রকৃত মানুষ তৈরি করেন। সুতরাং একজন শিক্ষকের কাজ যেমন পাঠদান করা, তেমনি সংস্কৃতির সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া কিন্তু একজন শিক্ষকের কাজ। জি, আমরা কিন্তু বিউটি রানী পালের আরো একটা ভিডিও দেখলাম, সেখানে আমি দেখতে পেলাম যে উনি ক্লাসে স্টুডেন্টদের সঙ্গে, ছোট ছোট বাচ্চাদেরকে সঙ্গে কিভাবে এমন একটা আপনার গানের সঙ্গে সঙ্গে বাচ্চাদেরকে একসঙ্গে মানে একত্রিত করে আনন্দের মাধ্যমে তাদেরকে শিক্ষা দিচ্ছেন, শিক্ষা দেওয়ার একটা পদ্ধতি দেখা। আমরা কিন্তু বিভিন্ন উন্নত দেশে জাপানে এবং ফিনল্যান্ডে দেখেছি এইভাবে কিন্তু তারা বাচ্চাদেরকে শিক্ষা দেয়। তো এই যে শিক্ষা দেওয়ার পদ্ধতিটা, এটা কিন্তু আমাদের মানে গতানুগতিক যে শিক্ষা আমরা যেভাবে আমরা যখন পড়তাম ওই সময় কথা বলছি, তার সঙ্গে কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা শিক্ষা পদ্ধতি আমি দেখছি। এই একজনকে সোশ্যাল মিডিয়াতে একজনের একটা লেখা পড়লাম, উনি লিখেছেন যে শিক্ষা পদ্ধতিতে অনেক পরিবর্তন এসেছে এরই মধ্যে। কাজে আমরা আগে যেটা দেখতাম ওই যে পান খেয়ে মুখ লাল করে গম্ভীর হয়ে শিক্ষকরা ক্লাসে যান, সেই যুগ মনে হয় অবসান হয়েছে। এখন আমাদের বিউটি পার্লার যেভাবে শিক্ষা দিচ্ছেন এটাকে আমাদের অনুসরণ করতে হবে। কিন্তু বিপরীত দিকে আমরা এটাও দেখলাম যে ওই মানে কিছু লোক এই পদ্ধতিটাতে তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো আপনি তো আধুনিক শিক্ষায় বিভিন্ন জায়গায় আপনার একটা পরিচয় আছে, আপনার কাছে কি মনে হয় বিউটি পার্লারের যে শিক্ষা পদ্ধতি? আমি বরাবরই বিশ্ব যেভাবে চলছে আমি তার সাথে পুরোপুরি ভাবে এগিয়ে যাওয়ার বিশ্বাসী, আমি বিশ্বায়নে বিশ্বাসী। হ্যাঁ, এবং আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে আমি তো সরকারি প্রতিষ্ঠানে ছিলাম, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম। আমি কিন্তু শিক্ষকতাকে সেবা হিসাবে নেওয়ার জন্য পেশা ছেড়ে সেবায় এসেছি। তার আগে আমি বিয়াম ফাউন্ডেশনে, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ছিলাম। আমি কিন্তু সেখানেও দেখে এসেছি শিক্ষকতা শুধুমাত্র পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয়, সংস্কৃতিটা এবং নতুন নতুন পদ্ধতি, অভিনব পদ্ধতি আবিষ্কার করে শিক্ষার্থীদের মধ্যে যদি আপনি তাদের একটা নতুন মানুষ জাগিয়ে তুলতে পারেন, সেটাই হচ্ছে প্রকৃত শিক্ষার সার্থকতা। সুতরাং আমি একজন শিক্ষক হিসাবে, আমার বাবা একজন শিক্ষক ছিলেন, আমার শ্বশুর একজন অধ্যাপক ছিলেন, তো আমি একজন শিক্ষক পরিবারের সন্তান এবং নিজের শিক্ষক হয়ে আমি বলবো যে শিক্ষার যে আমরা যে ধারায় এসেছি সেখান থেকে নতুন ধারায় বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে আমাদের বাচ্চাগুলোকে ওভাবে রেডি করতে হবে। এক, দুই হলো আমরা বাংলাদেশে মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানে অনেক বড় একটা কিছু, ওনারাই হচ্ছেন একেবারেই মানে নমস্য তপস্য। আর সারা বিশ্বে, উন্নত বিশ্বে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে, সেখানে তাদের বেতন ভাতা স্ট্যাটাস সমস্ত কিছু তাদের বেশি দেওয়া, কারণ তারা হচ্ছেন ফাউন্ডেশন। বিউটি রানী পাল আমাদের সমাজ গড়ার একজন ফাউন্ডেশন হিসাবে দাঁড়িয়েছেন এবং তিনি যেভাবে ক্লাস নেন আমি ভীষণ ভাবে আপ্লুত, ওনার ক্লাসগুলো দেখে আমি ভীষণ খুশি এবং আমি চাই প্রত্যেকে বিউটি রানী পালের মতোই শিক্ষার্থীদের মধ্যে এমন সুন্দর করে একটা নতুন মানুষ যেন জাগিয়ে তুলতে পারে। আপনি আরেকটা বিষয় আমি যেটা বলে শেষ করতে, আলোচনাটা শেষ করতে চাই, সেটা হলো যে প্রাথমিকভাবে কিন্তু ওখানকার থানা শিক্ষা কর্মকর্তা অথবা জেলা শিক্ষা কর্মকর্তা তারা এই ব্যাপারে একটা তদন্ত কমিটি করার কথা ভাবছিল, যে তার যেহেতু অভিযোগটা উঠেছে, আলোচনাটা হচ্ছে, তারা নাকি এটা খতিয়ে দিক। তারপরে সোমবার দিন ওখানে শিক্ষা প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী মিস্টার ববি হাজ্জাজ গিয়েছিলেন। তো উনাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল এই বিষয়ে, উনি কিন্তু স্পষ্ট বলেছেন যে এখানে উনি এখানে দোষের কিছু দেখেন না, এবং উনি সরাসরি আমি দেখলাম যে এই শিক্ষক বিউটি রানী পালের পক্ষ নিয়েছেন। তো সরকারের এই যে ভূমিকা এবং এটা নেওয়ার পরে ওরাও সেই তদন্ত কমিটির কথাও ভুলে গেছে, ইউটার্ন মেরেছে আর কি। তো এই যে সরকারের যে ভূমিকা, এই ভূমিকাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? না, শিক্ষা প্রতিমন্ত্রী মহোদয় তো বলেছেন এখানে দোষের কিছু দেখেন না। শিক্ষা প্রতিমন্ত্রী মহোদয় তো নিশ্চয়ই
বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা যেভাবে বলাৎকার করছেন, বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত হয়েছেন, সেগুলো নিশ্চয়ই চোখে পড়ছে। আমার মনে হয় উনি ভিতরে ভিতরে ভেবেছেন যদি বিউটি রানী পালকে নিয়ে তদন্ত কমিটি করা হয়, তাহলে জনগণ যারা সোশ্যাল মিডিয়াতে শ্রাবণের মেঘগুলো বলে এবং পরিবেশন করে নিজেদেরকে পরিবেশন করেছেন, তারা নিশ্চয়ই বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসায় ঘটে যাওয়া অপকর্মগুলোর তদন্ত চাইবেন। আমি মনে করি যারা বিটি রানী পালের এই ছোট্ট ঘটনার জন্য তদন্ত করতে চেয়েছেন, তারা একটিবার আর কি চিন্তা করেছেন মাদ্রাসার বাচ্চাগুলো কিভাবে বলাৎকারের শিকার হচ্ছে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। সুতরাং ওই কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হওয়ার একটা ব্যাপার চলে আসতে পারে। হ্যাঁ, তো ওই বিষয়গুলো নিয়ে ভাবাটা খুব জরুরি। ওই বিটি রানী পালকে নিয়ে ভাবা এখন খুব জরুরি না। জরুরি হচ্ছে এই ছোট ছোট ঘটনাগুলো আজকে যে কত বড় বড় বিষয়ে পরিণত হচ্ছে। সুতরাং শিক্ষা প্রতিমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ যে উনি বলেছেন যে এখানে উনি দোষে কিছু দেখছেন না, কারণ ওনাকে তো আল্লাহ দুটো চোখ দিয়েছেন এবং বিবেক দিয়েছেন, সেখান থেকে বলেছেন। আর আমি প্রথমে একটি আইনের কথা বলেছি, সেই আইনেও কিন্তু আছে যে কোনো ধ্বংসাত্মক কাজ করে না। ধ্বংসাত্মক কাজ কিন্তু মাদ্রাসায় হচ্ছে, বিভিন্ন মাদ্রাসায়, সব মাদ্রাসায় না, বিভিন্ন মাদ্রাসায় হচ্ছে। আমি একটু ছোট্ট করে যুক্ত করে যাই, এই রূপান্তরের গান, হ্যাঁ, এটা ৭১-এ আমাদের যারা বাংলাদেশি শিল্পীরা ছিলেন তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গান গাইতেন এবং তারা সাহায্য তুলতেন শরণার্থীদের জন্য। জাগরণের গান, এই জিনিসটা, এখানে যে গানগুলো আছে এই গানগুলো গেয়ে গেয়ে কিন্তু শরণার্থীর জন্য সাহায্য তুলতেন। এবং রূপান্তরের গানে গান গাইতেন হচ্ছেন সাইন সামাদ এবং বীর মুক্তিযোদ্ধা এনামুল হক। আর কবি মোহাম্মদ জালালউদ্দিন আউলিয়ার যে ডায়েরিটি আমি দেখেছি ৭১-এর দিনপঞ্জি, সেখানে আমি দেখেছি যে গান কিভাবে মানুষকে প্রলুব্ধ করে আন্দোলনে এবং সামাজিক অবক্ষয় রোধে। যেমন ওনার ৩০ মে ওনার ডায়েরিতে আছে যে এখানে দেখা গেছে বজ্রকণ্ঠ হতো, চরমপত্র হতো, দেশাত্মবোধক পল্লী সঙ্গীত হতো, অগ্নি শিক্ষা এবং জাগ্রত বাংলা এবং জাতির দুর্দিনে আপনার আমার দায়িত্ব। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আবহমান সংস্কৃতির মধ্যে ঢুকে গেছে। সুতরাং বাংলাদেশের বাঙালিদের যে সংস্কৃতিটা, সেটাকে কেউ দাবিয়ে রাখতে চাইলে না, সুযোগ নেই দাবিয়ে রাখার। বিটি রানী পাল জাগিয়ে দিয়ে গেছে শ্রাবণের মেঘগুলো আসলে আকাশে জড়ো হয়েছে, আর সেই আকাশ ভেঙে কিন্তু বৃষ্টি ঝরেছে। আকাশটা ধীরে ধীরে যখন পরিষ্কার হবে, তখনই হাতে হাত মিলিয়ে আবার আমরা ১৬ই ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একসাথে গাইবো শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর